বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক কমিটির বিশেষ সহকারী এবং তিনি গণমাধ্যম বিষয় নিয়েও বিএনপির হয়ে কাজ করছেন ডক্টর সাইমুম পারভেজ। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা এবং গবেষণার সঙ্গে তিনি যুক্ত। আমার ডানে যিনি আছেন, পরিচয় দেবার দরকার নেই, অত্যন্ত জনপ্রিয় একজন উপস্থাপক, গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর আব্দুল নূর তুষার, আপনাকে নিয়ে তৃতীয় মাত্রা করার আমার সাহস খুব বেশি হয়নি বলে আসলে অনেক পরে আপনি এখন আজকে প্রথমবারের মধ্যে তৃতীয় মাত্রায়, বিশেষভাবে স্বাগত আপনাকে। ডক্টর সাইমুম পারভেজ, আপনার কাছ থেকে একটু প্রথমে বুঝতে চাই যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসলেন, রাজস্বিক একটা প্রত্যাবর্তন তার বলা যেতে পারে। বাংলাদেশে 17 বছরের পরে এক ধরনের নতুন মোমেন্টাম তৈরি হয়েছে বিশেষ, কিন্তু সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কি মনে হচ্ছে নির্বাচনকে সামনে রেখে? জি, আপনি ঠিকই বলেছেন। এটাকে রাজস্বিক প্রত্যাবর্তনের চাইতে আমি আসলে এটা গণমানুষের প্রত্যাবর্তন বলতে চাই। কারণ এখানে আমি দেখেছি যে অসংখ্য সাধারণ মানুষ, শুধুমাত্র যারা বিএনপি করে তারা না, সাধারণ মানুষও এখান থেকে একটা আশার বাণী খুঁজে পাচ্ছেন। তার কারণ কারণ আমরা গত 1 বছর বা 1.5 বছরে বাংলাদেশে যে ধরনের রাজনীতি দেখেছি, সেটা এক ধরনের সহিংসতা বা মবক্রেসি যেটা আমরা বলছি, বা অস্থিতিশীলতার একটা রাজনীতি আমরা দেখেছি। এখান থেকে উত্তরণ পাওয়া এবং একটা স্থিতিশীলতার দিকে যাত্রা, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এবং সেটা একটা স্থিতিশীল সবার জন্য একটা শাসন ব্যবস্থা, সেটা কেউ বিএনপি করুক বা না করুক, প্রত্যেক মানুষের জন্য, সেইটার একটা নিয়ামক হিসাবে তারেক রহমানকে এখন দেখা হচ্ছে, যেটা খুবই আশার কথা বলে আমরা মনে করছি বিএনপির পক্ষ থেকে। আপনি যদি তারেক রহমানের সাথে বিভিন্ন মানুষের সাক্ষাতের যে আগ্রহ সেটা দেখেন, একটা ঘটনা ঘটেছে যে একটা কেউ রাজনীতি করেন না এরকম একটা যুবক কিভাবে তার সাথে সেলফি তুলতে চেয়েছেন, তিনি কাছে ডেকেছেন, একসাথে ছবি তুলেছেন। এই যে মানুষের, বিশেষ করে যারা পলিটিক্স করেন না, এই পলিটিক্যাল যে মানুষগুলো, তাদেরও একটা আগ্রহ তৈরি হয়েছে তার প্রতি। এবং আমার কাছে মনে হচ্ছে বিএনপি যে রাজনীতির কথা বলছে সামনের দিনে, তাতে আসলে শুধুমাত্র বিএনপির সমর্থক না, বরং পুরো বাংলাদেশের মানুষদের ইনকর্পোরেট করার একটা টেন্ডেন্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এইটার সাথে আমরা মনে করি যে তারেক রহমানের প্রত্যাবর্তন যুক্ত। আমরা সবসময় একটা বলে এসেছি, যারা আমরা বিএনপির কথা বলি বা বিএনপির পলিসি বিষয়ক বিভিন্ন কার্যক্রমে যুক্ত, তারা কিন্তু আমরা বলে এসেছি যে তারেক রহমানের প্রত্যাবর্তনের সাথে সাথে এক ধরনের সমর্থনের ঢেউ উঠবে বিএনপির পক্ষে, এবং আমরা সেই সমর্থনের ঢেউটার শুরু দেখতে পেয়েছি। তার একটা বড় কারণ হচ্ছে, যেটা তিনি তার বক্তৃতাও বলেছেন, আমরা যেটা মৃদু স্বরে দু একজন বলার চেষ্টা করছিলাম, সেটা তিনি খুবই লাউডলি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তখন আই হ্যাভ এ প্ল্যান, এবং পরবর্তীতে আবার তিনি এসে বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। তার মানে তিনি সেই তার সিঙ্গুলার প্ল্যানটাকে তিনি প্লুরালে নিয়ে যেতে চাচ্ছেন। তো এই প্ল্যানগুলো নিয়ে আমরা মৃদুস্বরে অনেকেই কথা বলেছি, বিভিন্ন পলিসি সংক্রান্ত যে পরিবর্তন, কিন্তু সেই পলিসিকে তিনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চাচ্ছেন। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষও আসলে সেটাই চায়, যে এই ধরনের হানাহানি রাজনীতি বা সহিংসতা রাজনীতি আমরা ত্যাগ করে আমরা একটা পলিসি ভিত্তিক আমরা স্থিতিশীলতার রাজনীতি চাই। এবং সেটা শুরু আমার কাছে মনে হয় বেশ জোরালোভাবে তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে শুরু হলো। এখন প্রশ্ন হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল, তারা কি এই পলিসি ভিত্তিক এবং জনগণের কাছাকাছি যে রাজনীতি, সেই রাজনীতি করবেন, নাকি গতানুগতিক সহিংসতা, গতানুগতিক নানা ধরনের হানাহানি, আগুন দেওয়া, মিডিয়ার ওপরে আক্রমণ, তারপরে এক ধরনের কি বলবো, যেটাতে সমাজের যে কাঠামো, রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোর চাইতে পপুলিজম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, বা সরকারকে বাধ্য করে যে কোনো একটা কোনো একটা সিদ্ধান্ত নিতে, সেখান থেকে পাল্টে তারা নতুন রাজনীতির যে কথা তারেক রহমান বলছেন, সেই দিকে তারা যাবেন কি না সেটা তাদের সিদ্ধান্ত। এবং আলটিমেটলি এটা যখন নির্বাচন হবে, সেটা জনগণের সিদ্ধান্ত যে তারা আসলে কোনটিকে বেছে নিতে চাচ্ছেন। তারা কি মবকেন্দ্রিক যে চলমান এক ধরনের সহিংসতা, সেটাকে বেছে নেবেন, নাকি যে পলিসি কেন্দ্রিক স্থিতিশীলতা রাজনীতির কথা বিএনপি বলছে সেটি বেছে নেবেন? মিস্টার আব্দুল নূর তুষার, আপনি শুনছিলেন মিস্টার সাইমুম পারভেজের কথা।
এবং মিস্টার তারেক রহমান যেটা বলছেন সেটা আপনি কি মনে করেন যে এর উপরে মানুষ আসলে কতখানি আস্থা রাখতে পারে? কারণ ক্ষমতার বাইরে থেকে কথা বলার ক্ষমতায় গিয়ে সেগুলো বাস্তবায়ন করা, অতীতে আমরা এই রেকর্ডটা খুব বেশি দেখিনি। আচার আচরণ, কথা, অঙ্গীকার সবই বদলে যায় এবং সাম্প্রতিককালে বাংলাদেশে যে অস্থিতিশীলতা রাজনৈতিক ক্ষেত্রে অনেকে এটাও মনে করেন যে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে বাংলাদেশকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করবার বা নিয়ে যাবার একটা চেষ্টা সরকারের আশ্রয় প্রশ্রয়েও একটা রাজনৈতিক গোষ্ঠী করেছে এবং সেখান থেকেও আসলে বাংলাদেশের কতখানি মুক্তি মিলেছে। ডক্টর সাইমুর পারভেজ নির্বাচনের কথা বলছিলেন এবং নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ আছে, দীর্ঘকাল মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু একটা নির্বাচন, যে ধরনের নির্বাচনের প্রত্যাশা মানুষের, সেই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা উৎসাহ দেখতে পাচ্ছি, কিন্তু নির্বাচনের যে আয়োজন, সরকার বা নির্বাচন কমিশনের একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন বা শান্তিপূর্ণ নির্বাচন, সেই আয়োজনটা একেবারেই অনুপস্থিত। অনেক ঘটনা সাম্প্রতিককালে আমরা দেখেছি, মব কেন্দ্রিক সরকারের প্রতিক্রিয়া দেখেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিক্রিয়া দেখেছি ঘটনা ঘটে যাওয়ার পরে। আগে তো নয়, এমনকি ঘটনা চলাকালেও তাদেরকে খুব একটা উদ্যোগী ভূমিকায় দেখা যায়নি। তো সব মিলিয়ে আমি আপনার কাছে শুনতে চাই। বেশ বড় একটা প্রশ্ন। প্রথম বিষয়টি হচ্ছে যে তারেক রহমান এবং তার দলের উপরে মানুষের আস্থা আছে কিনা, যে তারা ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত হলে যে রাজনীতির কথা বলছেন বা যে নীতিগুলির কথা বলছেন, যে প্ল্যানের কথা বলছেন, সেটা বাস্তবায়ন করতে পারবেন কিনা, করবেন কিনা, এই যে পরিকল্পনা, করবেন কিনা, পরিকি আকাশে উড়ে যাবে কিনা, কল্পনা মুক্ত করে যাবে কিনা। প্রশ্নটা আছে হচ্ছে তিনি পারবেন কিনা, কারণ যিনি করতে চান তিনি তো এটা করবেন বলেন। এখন প্রশ্ন হচ্ছে যে তার সামনে চ্যালেঞ্জগুলি কি থাকবে এবং কি ধরনের বাধার মুখোমুখি তাকে হতে হবে। কেননা একটা পুরনো জগদ্দল সিস্টেম আমাদের এই সমাজের উপরে রয়ে গিয়েছে, যে পুরনো সিস্টেমের বেশ কিছু প্রতিফলন বা রিফ্লেকশন আমরা বর্তমানে রাজনীতিতে দেখতে পাচ্ছি এবং যেটি আমাদেরকে খুব একটা আশান্বিত করছে না, বরং অনেক ক্ষেত্রে আশাহত করেছে। কোথায় আশাহত এবং কোথায় আশান্বিত, এই বিষয়টি বলি। প্রথমত, তিনি যে ফিরে এসেছেন অনেক দিন পরে, এই ফিরে আসাটা একটা আশার জায়গা এবং তার ফিরে আসাটা খুব একটা রাজসিক ছিল না, আসলে মানবিক ছিল। যেমন তিনি নেমে একটি বাসে চড়েছেন এবং তারপরে মানুষের দিকে হাত নাড়তে নাড়তে গিয়েছেন। তার চলাচলে তিনি নিজের ব্যাগ নিজে ক্যারি করেছেন, তিনি বড় আসনে বসেন নাই, তিনি তার ভাষণে খুবই সংযত ছিলেন। কোনো ধরনের কোনো পক্ষের প্রতি বিষোদ্গার করা বা কোনো ধরনের গ্রাজ কিংবা বিদ্বেষের কথা বলা কিচ্ছু ছিল না। খুবই ইতিবাচক এবং মাটির কাছাকাছি শব্দ দিয়ে সাজানো একটি ভাষণ ছিল এবং যেটি অনেকখানি তাৎক্ষণিক। এটি মানুষকে আশান্বিত করেছে। এখন তার উপরে আস্থা রাখবেন কিনা মানুষ, ক্ষমতার বাইরে আছেন বিষয়টি দিয়ে কিন্তু মানুষের আস্থার হিসাব হয় না। ক্ষমতার বাইরে থাকা লোককেই তো মানুষ আস্থায় নিয়ে ভোট দেয়। মানুষ আস্থার বিষয়টা বিবেচনা করে এইভাবে যে একজন ব্যক্তি নিকট অতীতে এবং দূর অতীতে তার যে রাজনীতি, সেই রাজনীতিতে তার ডেভেলপমেন্টটা মানুষ দেখে এবং কম বয়স থেকে আজকের বয়সে পৌঁছানো পর্যন্ত তার চলনে বলনে, ভাষায়, আচরণে, কথায়, পরিকল্পনায় কী পরিবর্তন এসেছে মানুষ সেটা বিবেচনা করবে। দ্বিতীয় বিবেচনা করবে তার দলের শক্তি। একটি বৃহৎ দলের বৃহৎ পদে থাকা মানুষ যখন কিছু বলেন, তখন সেই কথার পেছনে তার দলের ওয়েটেজ বা তার দলের যে বাটখারা, সেই বাটখারাটা থাকে, সে ওজনটা থাকে। এখন দেখতে হবে যে বিএনপিতে কারা বিএনপি করছেন এবং সেইখানে তার আশেপাশে যে নেতারা রয়েছেন তাদের ওজন কতটুকু। এবং তার আশেপাশে আমরা যাদেরকে দেখেছি তাদের অধিকাংশেরই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে এবং অধিকাংশ যারা তার আশেপাশে ছিলেন তাদের একটা আপাত ক্লিন রাজনীতিক ইমেজও রয়েছে। দু একজনের বিরুদ্ধে যে অভিযোগ নাই বা ছিল না তা নয়, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে, অতীতের রাজনীতিতে এই ধরনের অভিযোগ সকলের বিরুদ্ধে আছে। আমরা আশা করি যে তাদেরও পুরনো অভিযোগগুলি যে তারা মোচন করতে পেরেছেন সেটা তারা প্রমাণ করবেন। আমার কাছে মনে হয়েছে যে মানুষ আস্থা রেখেছে যে তার মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে এবং সেই আকাঙ্ক্ষা যে আছে সেটা তিনি তার আচরণ দিয়ে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি একজন পারিবারিক মানুষ হিসেবে ফিরেছেন, তার বিড়ালটাকে সাথে নিয়ে ফিরেছেন। আপনি দেখবেন যে বিড়াল নিয়ে আলোচনা হচ্ছে। আমার মেয়ে বলছিল যে একটা সংসদীয় আসন করা যায় কিনা, মিয়াও মেন সিং, মানে বিড়ালের একটা আসন, মিয়াও মেন সিং। তো সেইখানে জিবুকে দাঁড় করিয়ে দিলে সে নাকি পাশ করবে। এইটা কিন্তু এক ধরনের মানবিকতা, যে উনি একটা প্রাণীর প্রতি যত্ন নিচ্ছেন। এটা দিয়ে কি বুঝেছি আমরা, যে শুধু সাধারণ মানুষ নয়, তিনি একটা ছোট্ট পোষা প্রাণীকেও ভালোবাসতে চেষ্টা করছেন। এখন এগুলি সব পজিটিভ সাইন। এবং এরপরে যদি আপনি জিজ্ঞেস করেন যে বর্তমান রাজনীতির যে প্রবণতা,
সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান রাজনীতিতে একটি বৃহৎ প্রবণতা দেখা দিয়েছে। 5ই আগস্ট পরবর্তী যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার চাইতে ব্যক্তিগত আসন লাভ, ক্ষমতার অংশীদারিত্ব লাভ, আগের সেই পুরনো রাজনীতিতে ভাগবাটোয়ারার ভেতর দিয়ে আসন ভাগাভাগির রাজনীতি, আদর্শ ভাগের রাজনীতি না, এটি আমাদের সামনে চলে এসেছে। সেই জায়গাতে আমি মনে করি যে বিএনপি যথেষ্ট সংযত আচরণ করেছে। যাকে তাকে নিয়ে যে কোনো দল বল নিয়ে তারা জোট তৈরি করার চেষ্টা করে নাই। তারা যাদেরকে নিয়েছে তারা মোটামুটি তরুণ রাজনীতিবিদ, এবং এখনো পর্যন্ত যাদের জন্য আসন ছেড়ে দিয়েছে তাদের রাজনৈতিক ঐতিহ্য আছে। আপনি যে 5-6টি 10টি পদ আমরা দেখতে পাচ্ছি তারা কিছু দিয়েছেন, এদের প্রত্যেকেরই রাজনৈতিক একটা অতীত আছে এবং এদের একদমই ক্লিন ইমেজ। এদের নামে দুর্নীতির অভিযোগ নাই, এদের নামে বড় ধরনের কোনো শঠতা বা প্রতিশ্রুতি ভঙ্গের বিষয় নাই। হ্যাঁ, অনেকের পিতৃ পরিচয় নিয়ে আপত্তি থাকতে পারে, অনেকের আত্মীয়র পরিচয় নিয়ে আপত্তি থাকতে পারে, কে কার বেয়াই, কে কার মেয়ের জামাই, কিন্তু এইটা দিয়ে কিন্তু আসলে হিসাবটা হবে না। হিসাবটা হবে ব্যক্তি হিসেবে আপনি কি করেছেন। সেই হিসেবে আমি মনে করি যে বিএনপি মিত্র বাছাইতেও বেশ সংযত আচরণ করেছে এবং তরুণদেরও তাদের দলে জায়গা দেওয়ার চেষ্টা করেছে এবং আসন বন্টনের ক্ষেত্রেও তারা এটা চেষ্টা করেছে। ফলে চেষ্টাটা তো দেখা যাচ্ছে। এবং আরেকটি বিষয় তারা যেটি করেছে, যেটি 5ই আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি, বড়দেরকে অসম্মান করার একটা রাজনীতি। এটা আপনি নুরুল কবির থেকে শুরু করে মতিউর রহমান বলেন, বিভিন্ন পুরনো রাজনীতিবিদদেরকে জাতা বলে গালিগালাজ করা বলেন, কিংবা শিক্ষকদের অমর্যাদা, সরকারি কর্মকর্তাদের অমর্যাদা, বিভিন্ন মানুষ যাদের দীর্ঘ পেশাগত অথবা রাজনৈতিক ইতিহাস আছে তাদেরকে নিয়ে জাতা কথা বলা। তার বক্তব্যটা তিনি শুরু করেছেন মুরব্বি ডেকে। এর মানে কি? এর মানে হচ্ছে সম্মানের রাজনীতি ফেরত দেওয়ার একটা চেষ্টা তার মধ্যে ছিল। তো সব কিছু মিলে আমি মনে করি যে একদিকে যেমন এক ধরনের আস্থার সংকট দূর হয়েছে তিনি আসার ফলে, আরেকদিকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আকাঙ্ক্ষাটাও এসেছে। কিন্তু উল্টো দিকে আমরা কি দেখতে পাচ্ছি, আমি খুবই দুঃখ পেয়েছি যে অলি এবং কলি এরা যোগ দিয়েছেন একটা জোটে এবং তারা 8 দলকে 10 দলে পরিণত করেছেন। মনে হলে এইরকম যে 10 মিলি করি কাজ, নাহি লজ্জা নাহি লাজ, হ্যাঁ, ক্ষমতার মুড়ি ভাজ। তো ব্যাপারটা ওই রকম দাঁড়ালো। শেষ মুহূর্তে এসে তারা জোটে যোগ দিলেন কেন? 2 দিন আগে তারা অন্যদেরকে নমিনেশন দিয়েছেন, 2 দিন আগে তারা মানুষের কাছ থেকে কেউ টাকা তুলেছেন যে আমরা রাজনীতি করবো, আমাদেরকে টাকা দেন। 2 দিন আগে তারা বলেছেন তাদের আদর্শ থেকে কেউ তাদেরকে চ্যুত করতে পারবে না। 2 দিন আগে তারা শহীদ ওসমান হাদির আদর্শকে বাস্তবায়নের কথা বলেছেন। শহীদ ওসমান হাদির আদর্শকে এইটা যে আপনি পুরনো প্রাগৈতিহাসিক রাজনৈতিক কিছু দলের সঙ্গে যোগ দেবেন যাদের সঙ্গে আপনার দলের ম্যানিফেস্টো, আপনার দলের নীতি আদর্শ কোনো কিছুর মিল নাই। মিলটা কোথায়? শুধু 30টা আসন, 40টা আসন, 10টা আসন, 20টা আসন, আসন ভাগাভাগি। মানে 10টা হলে যাব না, 20টা হলে যাব। তাহলে এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে মানুষ যেখানে প্রকৃতই আস্থা রেখেছিল, ভেবেছিল যে তরুণরা আমাদের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে, উল্টো দেখা গেল তরুণরা বৃদ্ধদের মতো। জামাতের আমির বলেছেন যে অনেক দল তাদের সঙ্গে যোগ দিতে চাইছে কিন্তু তারা আর কাউকে এখন নিতে পারছে না। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রাক্তন বিএনপির সংসদ সদস্য যিনি মুক্তিযুদ্ধ মেজর আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, তারপরে এখন তো কর্নেল অলি, বীর বিক্রম, মুক্তিযোদ্ধাদেরও টানছেন, জুলাই যোদ্ধাদেরও টানছেন, তরুণদেরও তারা টানতে পাচ্ছেন। যদি এইভাবে তারা ব্যাখ্যা করেন, তারা যে কোনো মূল্যে বিজয়ী হতে চান। আমরা বারবার এই দিক থেকে দেখছি যে বীর মুক্তিযোদ্ধারা এখানে যোগ দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে 2, 3, 4 জন কিন্তু সকল মুক্তিযোদ্ধাকে রিপ্রেজেন্ট করেন না। কেননা যে বৃহৎ দলটির বিরুদ্ধে তারা নির্বাচন করছেন বিএনপি, সেটার প্রতিষ্ঠাতাই তো একজন বীর মুক্তিযোদ্ধা শুধু না, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের কমান্ডার এবং পরবর্তীতে বাংলাদেশ সামরিক বাহিনীর অধিনায়ক এবং তারপরে বাংলাদেশের প্রেসিডেন্ট। ফলে সেই জায়গাতে তারা 2-3 জন কোথায় চলে গিয়েছেন আমি এটাকে বড় করে দেখি না। আমি তো বরং এটা জামাতের পতন দেখি। জামাতে ইসলাম এদেরকে ডাকছে মানে কি, জামাত তার পুরনো ইতিহাসকে পরিষ্কার করার চেষ্টা করছে। এটা অনেকটা মেকিং আপ দ্য ওল্ড হিস্ট্রি অ্যান্ড ক্রিয়েটিং ক্যামোফ্লাজ অফ হোয়াট দে ডিড ইন 1971। যারা গিয়েছেন তাদের সমালোচনা যেমন আছে, তাদেরকে নিয়ে কিন্তু বরং এই বৃহৎ জোটটি, যারা যে 10 দলের একটা জোট করেছেন, যেখানে 9টাই আসলে কোনো দল না, তো এবং যেখানে তাদের আদর্শিক অমিল আছে, কোথায় কোথায় আছে সেটা আমি বলতে পারবো। তো সেই জায়গাতে যখন কলি এবং অলি যোগ দিয়েছেন, আমার তখন মনে হচ্ছে, কলি বলছে বুঝতেই পারছেন, সাপলা কলি, যে কলির জন্য তারা এইরকম
সংগ্রাম করলেন, আমাদেরকে বললেন যে জুলাইয়ের চেতনাতে বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা হবে। তারা যে জোটে যোগ দিয়েছেন সেই জোট কি জুলাইয়ের চেতনাতে বাংলাদেশকে নির্মাণ করবে, নাকি ধর্মের যে ইনসাফ এবং ধর্মের যে নির্দেশ সেই অনুযায়ী বাংলাদেশকে নির্মাণ করবে? এই প্রশ্নের কি মীমাংসা হয়েছে? সেই প্রশ্নের মীমাংসা ছাড়াই সেখানে ধর্ম কতখানি আছে সেটাও আর একটা বড় প্রশ্ন। ধর্ম নিশ্চয়ই আছে, কারণ ধর্মের নাম তো তাদের দলের সাথে আছে। আমি এটা নিয়ে কোনোভাবে প্রশ্ন করতে চাই না। নিশ্চয়ই তারা ধার্মিক, নিশ্চয়ই তারা একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেন, কিন্তু সেই ধর্মভিত্তিক রাজনৈতিক দলটি নিশ্চয়ই ধর্মীয় আইনি প্রতিষ্ঠা করবে বলেই তো আমরা মনে করি, তাই না? নইলে এত বছর ধরে তারা সেটা কেন করছেন? কিন্তু এনসিপি কি সেই আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করতে প্রস্তুত? অলি সাহেব কি প্রস্তুত? অলি সাহেবকে আমার দুঃখই লাগে, উনি যে আসনে উনি নির্বাচিত হতেন সেটা আমার গ্রামের বাড়ির আসন। আমার দুঃখই লাগে যে তাকে আমার এলাকার লোকজন ভোট দিয়েছিল। এইবার তিনি কি বলে গিয়ে ভোট চাইবেন? ওইখানে উনি কার জন্য এসেছেন, কেন এসেছেন, ওনার কোন আদর্শ, কোন পরিচয়টা ওনার বড়, মুক্তিযোদ্ধার পরিচয় নাকি এই মিত্রতার পরিচয়, কোনটা বড়? ওনারা আসলে এগুলোর উত্তর দিতে পারবেন না। ফলে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যেখানে দুইটা রাজনীতি এখন আমাদের সামনে পরিষ্কার। একটা মধ্যপন্থী লিবারেল রাজনীতি, যেখানে একটি বৃহৎ রাজনৈতিক দল সকলকে সাথে নিয়ে মধ্যপন্থা অবলম্বন করে সবার আগে বাংলাদেশকে রেখে রাজনীতি করার চেষ্টা করছে, যাদের কাছে বাংলাদেশ ফার্স্ট। পাশাপাশি আরেকটি জোট আমরা দেখতে পাচ্ছি যেখানে ইন্টারেস্ট ফার্স্ট। এটা বললে আমার কাছে মনে হবে যে আমি কোনো একটা পক্ষ নিয়ে নিচ্ছি, কিন্তু ডেফিনেটলি যারা এই বৃহৎ জোটে যোগ দিয়েছেন তাদের মধ্যে আদর্শিক অমিল আছে, পরিষ্কার আদর্শিক অমিল আছে। সেই আদর্শিক অমিল রেখে কেউ যখন কোনো জোটে যোগ দেন তাহলে বুঝতে হয় যে এখানে তাদের যোগ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ক্ষমতায় যাওয়া, আসন পাওয়া এবং সুবিধাদি পাওয়া। এবং এই সুবিধার রাজনীতি, এই পুরনো বন্দোবস্ত, এইটা দূর না করেই তারা পুরনো বন্দোবস্তকে আরও শক্তিশালী করে দিলেন, তারা সুবিধার রাজনীতিতে যোগ দিলেন। এবং এই সুবিধাবাদের যে রাজনীতি, সেইটার বিপরীতে তারেক রহমান কতটুকু স্থান নিতে পারেন এটা আমরা দেখব নির্বাচনের পরে। আমার কাছে মনে হয়েছে এটা তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এই সুবিধা যারা চায় তারা তার কাছে গিয়ে হাজির হবে, এবং সুবিধা যারা পায় নাই তারাও তার কাছে গিয়ে হাজির হবে, এবং তারা একটা চাপ সৃষ্টি করবে যে আপনি পুরনো জায়গায় থাকেন, আমাদেরকে সুবিধা দেন, আমরা আপনাকে জয়ী করেছি। উনি যদি এইটা ভাবতে পারেন যে তিনি জয়ী হয়েছেন জনগণের ভোটে, শুধু দলের সমর্থনে না, এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে, জনগণের কাছে দেওয়া ওয়াদা তিনি রক্ষা করবেন, তাহলে যেটি ঘটবে তার নিজের দল অথবা সুবিধাভোগী যারা এদের মধ্যে যারা আছেন, যারা মনে করবেন যে সুবিধার প্রয়োজন, তাদের কিছু ভোট কমে গেলেও জনগণের ভোট তার অনেক বাড়বে। এবং এই ঝুঁকিটা যদি তিনি নিতে পারেন, যে ঝুঁকিটা অতীতে আমাদের কোনো রাজনৈতিক শাসক নেন নাই, এটা যদি নিতে পারেন, আমার ধারণা যে বাংলাদেশের রাজনীতিতে একটা 360 ডিগ্রি বলবো না, আমি বলবো যে 180 ডিগ্রি একটা টার্ন হবে, একেবারে বিপরীতমুখী একটা টার্ন হবে, এবং একটা 360 ডিগ্রি পলিটিক্স চালু হবে যেখানে সকলেই আছে, কিন্তু রাজনীতির যে যাত্রা ছিল স্বার্থান্বেষী যাত্রা, সেখান থেকে স্বার্থহীন যাত্রা, বাংলাদেশের স্বার্থ সবার আগে, সেই রাজনীতির যাত্রাটা শুরু হবে। আমি একটা লম্বা উত্তর দিলাম আপনার লম্বা। থ্যাংক ইউ সো মাচ সাইমুম। আপনি রাজনীতির ভেতরকার মানুষ আর সক্রিয় রাজনীতির বেশ খানিকটা বাইরের মানুষ আব্দুল নূর তুষার, এবং আপনি তার কাছ থেকে শুনছিলেন, সো আমি আপনার রিফ্লেকশন ওনার এই বক্তব্যের প্রেক্ষিতে কি সেটা একটু বুঝতে চাই। এবং একই সঙ্গে আপনি খানিকটা ইঙ্গিত করছিলেন এই যে মিডিয়া হাউসগুলোর উপরে আক্রমণ, এই যে কালচারাল অর্গানাইজেশনগুলোর অফিসগুলোতে আগুন ধরিয়ে দেয়া, এই যে দীপু চন্দ্র দাসকে যেভাবে হত্যা করে পুড়িয়ে মারা হলো, হঠাৎ করে পরিবেশ কিন্তু খুব একটা ছিল না, ওসমান হাদিরকে হত্যা চেষ্টা, এবং পরে তো তিনি মারাই গেলেন। সব মিলিয়ে আপনার কি মনে হয় যে পরিস্থিতি থেকে, ওই পরিস্থিতি থেকে, অন্ধকার পরিস্থিতি থেকে বাংলাদেশকে বের করে আনা যাচ্ছে, এবং সেখানে সরকার আসলে খুব একটা উদ্যোগী, উৎসাহী ভূমিকা পালন করছে, এবং এখনও ইনকিলাব মঞ্চ 8 বিভাগই এখন তাদের নানা রকমের কর্মসূচি নিয়ে তারা হাজির হবার চেষ্টা করছেন, এবং এক ধরনের নাছরবন বান্দা টাইপ আমি বলবো যে। না, আমার কাছে মনে হয় যে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন। বিশেষ করে আমাদের যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যা আছেন এবং যার শাসনামলেই আমাদের এই ইলেকশনটা হবে, তাদের তত্ত্বাবধানেই হবে। আমরা দেখেছি রিসেন্ট টাইমে, এবং আমি আরেকটা কনসার্নও আলোচনা করতে চাই, যে মিস্টার রহমান যেদিন তারেক রহমান ঢাকা এসেছেন, সেদিন তার এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। আপনি জনগণের ভালোবাসার কথা বলছিলেন, কিন্তু সামগ্রিক
রাজনৈতিক পরিস্থিতিতে এক ধরনের নিরাপত্তা ঝুঁকিও তার আছে বলে অনেকেই মনে করে থাকেন, যে কারণে একটা নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু প্রথম দিন যাওয়ার পর থেকে কিন্তু প্রতিদিনই মনে হচ্ছে যে তার নিরাপত্তা ব্যবস্থাটা বেশ দুর্বল এবং ঝুঁকিপূর্ণ। না, দেখুন, একটা রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ মানুষেরই বলুন আর সাধারণ মানুষেরই বলুন, তাদের যে জীবনের যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা যদি এই শুধুমাত্র আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের কথা আমরা যদি নাও বলি, আমরা যদি এর আগেও দেখি যে সাধারণ মানুষের জীবনের যে নিরাপত্তা, প্রতিষ্ঠানের যে নিরাপত্তা, সেটা করতে শুধুমাত্র এই সরকার ব্যর্থ হয়েছে সেটা না, বরং তাদের যে উইলিংনেস আছে সেটা তারা প্রকাশও ঠিকমতো করেনি। আমরা দেখেছি যে বিভিন্ন সময় যারা একটু ভিন্ন মত অবলম্বন করেন, ভিন্নভাবে ধর্মকে পালন করেন ইত্যাদি নানা ধরনের গোষ্ঠীর ওপরে হামলা হয়েছে। আমরা দেখেছি যে নারী ক্রিকেটারদের উপরে হামলা হয়েছে, কনসার্টগুলোতে হামলা হয়েছে, মাজারে হামলা হয়েছে ইত্যাদি বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। এগুলো কিন্তু সবসময়ই এক ধরনের বাংলাদেশের যে ইসলাম যেভাবে বাংলাদেশে পালিত হয় সেটা তো এক ধরনের সিনক্রেটিক, নানা ধরনের নানা ইন্টারপ্রিটেশনের ইসলাম এখানে মানুষ পালন করে। সবসময় কিছু না কিছু ছোটোখাটো কনফ্লিক্ট ছিল, কিন্তু রাষ্ট্র যে দায়িত্বটা পালন করে যে এই কনফ্লিক্টগুলো সবসময় আলাদা করে রাখতে পারে, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতাতেই আমরা দেখি যে তারা এক ধরনের একটা রোল প্লে করে যাতে মানুষ তার নিজের পছন্দ অনুযায়ী তার ধর্মটা পালন করতে পারে, তার মতামতটা দিতে পারে। তো আমরা এতদিন ধরে কিন্তু বাংলাদেশে এটা দেখেছি। হঠাৎ করে এটা কেন একটা সেকশন হঠাৎ করে এম্পাওয়ার্ড হয়ে গেল কেন, এবং এম্পাওয়ার্ড হলে সেটাকে সরকার তো আমরা দেখেছি তারা নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, বরং এক ধরনের এনকারেজমেন্ট আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে এটা ছিল। এবং এইটার কারণে সরকারের দিক থেকে তো প্রথমে মবকে মব বলতেই তারা চাননি, যতদিন পর্যন্ত না একদম শেষ পর্যায় পর্যন্ত তাদের উত্থান হলো। তো এই কারণেই এই যে প্রেশার গ্রুপের নামে হচ্ছে মবকে এম্পাওয়ার করা, এই এম্পাওয়ার করার মাধ্যমেই পুরো বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল, বা এখনও এক ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি যে আছে। তা দেখেন, আমরা যারা হচ্ছে শিক্ষকতা করি বা আমরা গবেষণা করি, আমরা জানি যে কোনো দেশের সমাজে যে কোনো বাইনারি ডিভিশন কোনো ভালো কথা না। সবসময় কিছু হচ্ছে গ্রে জোন থাকতে হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভালো না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, আমরা দেখেছি যে সুস্পষ্টভাবে, যেটা আমাদের যে সহ আলোচক উনিও বলেছেন, সুস্পষ্টভাবে এখন আমাদের বাধ্য করা হচ্ছে একটা পজিশন নিতে। কারণ আমরা দেখেছি যে এক ধরনের একটা কনফ্লিক্ট হচ্ছে, যে কনফ্লিক্টের একদিকে হচ্ছে ধর্মকে ব্যবহার করে, ধর্মকে পুঁজি করে একটা শক্তির উত্থান ঘটাচ্ছেন। এখন কিছু কিছু রাজনৈতিক দল এটার পিছনে রয়েছেন, আবার কিছু শক্তি তারা মব হিসাবে বলেন, তৌহিদি জনতা হিসাবে বলেন ইত্যাদি, তারা সামনে রয়েছে, কিন্তু তাদের মধ্যে একটা কানেকশন আছে, এটা আমরা বুঝতে পারি। আর রেস্ট অফ দ্য বাংলাদেশ তারা কিন্তু এখন বুঝতে পারছে যে আমরা এই রাজনীতির অবসান চাই, আমরা একটা জীবনের নিরাপত্তা চাই, আমরা হচ্ছে একটা স্থিতিশীল বাংলাদেশ চাই। এবং সেটা শুধুমাত্র মিডিয়া কর্মীরা না, সেটার সাথে সাথে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই এক্সপেকটেশনটা তৈরি হয়েছে। এখন আমরা যখন জুলাই যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম যে আমাদের বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন আসবে, কারণ আমরা শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট সরকারের আমরা পতন দেখেছি। এই পতন দেখার ফলে যে রাজনৈতিক, বিশেষ করে আমাদের যখন ইয়াং হচ্ছে আমাদের রাজনীতিবিদরা যখন তারা রাজনৈতিক দল খুললেন, তারা অনেক ধরনের কথা বললেন যে তারা দেশকে পরিবর্তন করে ফেলবেন। তো আমরা মনে করলাম যে আসলেই হয়তো একটা পরিবর্তন আসবে। কিন্তু আমরা দেখেছি যে এই পরিবর্তনটা আমার কাছে মনে হয়, যেহেতু আমি বিএনপির ভিতর থেকে আমি কাজ করি, আমার কাছে মনে হয়েছে বিএনপির মধ্যে এই পরিবর্তনটা বেশি এসেছে। বিএনপির মধ্যে একটা মনোজাগতিক পরিবর্তন এসেছে, আপনি খেয়াল করে দেখবেন। এবং এই 5ই আগস্টের যে অভ্যুত্থান, এই পুরা জুলাই যে অভ্যুত্থান, সেই জুলাই অভ্যুত্থানের ফলে আমাদের যে আচরণ, সেই এমনকি একদম রুট লেভেল পর্যন্ত, সেখানে আগেও একটা জবাবদিহিতার প্র্যাকটিস আমরা করার চেষ্টা করেছি, কিন্তু সেটা রিস্ট্রেনদেন হয়েছে। কিন্তু যারা এত বড় ধরনের কথা বলল, যারা অনেক কথার ফুলঝুরি ছোটালো, আমরা দেখেছি যে তাদের মধ্যে এক ধরনের নৈতিক চরিত্রের অধঃপতন আমরা কিন্তু দেখেছি, এবং সেটা সাধারণ মানুষ আলোচনা করে। আপনি যে কোনো চায়ের দোকানে যান,
আপনারা মানে মানুষের এই যে এক্সপেকটেশন ছিল, হাই এক্সপেকটেশন ছিল, সেখান থেকে আমরা এই জায়গায় এসেছে। এবং রিসেন্টলি আমরা যখন দেখছি যে এই যে আমাদের তারকারা ছিটকে পড়ে যাচ্ছেন, হ্যাঁ, নানাভাবে এই দলটি এনসিপি হচ্ছে তারা কার সাথে যে জোট করবেন, কিভাবে করবেন, কিছু মানুষ যারা হয়তো পলিটিক্যাল কোর্সটা ঠিক রাখতে চান, তারা পলিটিক্যালি কারেক্ট থাকতে চান, তারা এখান থেকে সরে আসতে চাচ্ছেন। এই যে একটা দলের যে এইরকম একটা পতন, সেই পতনটা হচ্ছে আমাদের জন্য কাঙ্ক্ষিত ছিল না। আমরা মনে করেছিলাম যে বাংলাদেশে আমরা একটা ইনসাফ ও মানে গণতান্ত্রিক মূল্যবোধ ভিত্তিক একটা দেশ আমরা প্রতিষ্ঠা করব। কিন্তু আমি যে কথাটাতে আমি ফিরে যাই যে আপনি তারেক রহমান আসার পরে আপনি যদি দেখেন তাহলে এই পরিবর্তনটা ক্লিয়ার হবে। একটা বুর্জোয়া দল হিসাবে এবং এক ধরনের ক্যাপিটালিস্ট একটা সিস্টেমের মধ্য থেকে আমরা তো প্রথাগত দল, কিন্তু প্রথাগত দল মেইনস্ট্রিম দলের মধ্যে থেকেও আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি। আপনি দেখেন যে উনি হচ্ছে জেবুর কথা বললেন, অ্যানিম্যাল ওয়েলফেয়ারের কথা বললেন, তারেক রহমান কিন্তু প্রাণ এবং প্রকৃতি এটা নিয়ে কাজ করছেন। এবং এটা আমাদের প্রতিও নির্দেশ রয়েছে যে আপনারা বৃক্ষরোপণ বলেন, আপনার বর্জ্য ব্যবস্থাপনা বলেন, আপনারা নদীর ওই খাল খনন পানি প্রবাহ বলেন, বা পরিবেশ বিষয়ক যে কোনো ধরনের মানে যদি উদ্যোগ হয়। আমি একটা ছোট্ট ঘটনা বলি, এটা আমি কোথাও বলিনি, এই প্রথম বলি, এটা থেকে বুঝতে পারবেন তার ইন্টারেস্টটা। তিনি চিটাগাংয়ের মিরসরাইয়ে মনে হয় একটা মিয়াওয়াকি ফরেস্ট নামে একটা ফরেস্ট, জাপানিজ একটা স্টাইল, সেই স্টাইলে এক ভদ্রলোক ওখানে একটা ছোট্ট একটা কৃত্রিম বন বানিয়েছেন এবং একদম হচ্ছে যে এই জাপানিজ পদ্ধতি অনুযায়ী সেটা একদমই একটা ফরেস্টের মতো। তো উনি একটা ভিডিও দেখেছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের, রিসেন্ট ঘটনা, 2 সপ্তাহ আগের ঘটনা। তো ওই ভিডিওটা দেখে সাথে সাথে তিনি আমাকে জানালেন যে আপনি এই ভদ্রলোককে খুঁজে বের করেন, এই ভদ্রলোককে খুঁজে বের করে আপনি ওনাকে ধন্যবাদ দেন, বলেন যে আমি বিএনপির পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এইরকম একটা অঞ্চলকে আপনি ফরেস্টে পরিণত করেছেন, প্রচুর প্রাণী এখানে থাকতে পারছে, প্রচুর পাখি এখানে থাকতে পারছেন। তো এইখানে তো কোনো মিডিয়া অ্যাটেনশন নাই, কেউ তো জানলো না যে আমি যে ওই ভদ্রলোককে এই ধন্যবাদটা পৌঁছে দিলাম। তিনি যে প্রচণ্ড খুশি হলেন, হ্যাঁ, এবং বললেন যে এরকম ইনিশিয়েটিভ যদি সামনে এরকম আসলেই যে যদি রাষ্ট্রের ক্ষমতায় যারা আসবেন তারা যদি এই ধরনের চিন্তা করেন তাহলে এটা আমাদের জন্য খুবই আশার বিষয়। তো এই পুরো প্রক্রিয়াটাতে তো কেউ জানলো না, এখন এই প্রথম আমি বললাম। তো তার মানে তো জেনুইনলি উইলিংনেস আছে, হ্যাঁ, যে এই পরিবর্তনটা, আন্তরিকতা রয়েছে এটা করা। এটা হচ্ছে একটা অ্যানিমাল এবং আমাদের জীববৈচিত্র্যের ওয়েলফেয়ারের কথা বললাম। সেকেন্ড হচ্ছে যে দেখেন আমাদের এই পুরো ইভেন্টটা হওয়ার পরে সেখানে অনেকগুলো বর্জ্য তৈরি হয়েছিল, ওয়েস্ট তৈরি হয়েছিল। সাথে সাথে আমরা ওই নির্দেশটা আমরা পেয়েছি যে এইটা পরের দিনে এটা পরিষ্কার করতে হবে। সেটা সিটি কর্পোরেশনও সেখানে কন্ট্রিবিউট করেছে, আমাদের লোকজনও কন্ট্রিবিউট করেছে। পরে যখন ওখানে কিছু গাছ নষ্ট হয়েছিল, কারণ এত লোক ছিল, সেই গাছগুলোর ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম এখনও চলছে। থার্ড যে ঘটনাটা আমি বলবো যে এরকম ঘটনা বাংলাদেশে মনে হয় খুব একটা হয় নাই, আপনি একটু আমাকে মনে করে দেবেন যে এর আগে হয়েছে কিনা, যে একজন হেকলার, হ্যাঁ, তো এই যে ওসমান হাদির যে কবর, সেই কবরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করে উনি আসছিলেন, এই সময়ে একজন হচ্ছে ওই যে ইংরেজিতে আমরা যেটা বলি হেকলার, যে তিনি তাকে নানা রকম গালিগালাজ করছিল অনেক উচ্চ স্বরে। পুলিশ তাকে গ্রেফতার করেছে, কিন্তু এটা যখন তিনিও জানতে পেরেছেন সাথে সাথে উনি বিএনপি পক্ষ থেকে একটা হচ্ছে আমরা প্রেস রিলিজ দিয়েছি এবং উনিও রিকোয়েস্ট করেছেন যে ওনাকে ছেড়ে দিতে, হ্যাঁ, ওনাকে মুক্তি দিতে। তো এখন আপনি বলতে পারেন যে ক্ষমতা আসলেও এরকম থাকবো কিনা, ক্ষমতায় যারা বিরোধী দলে ছিল তাদের কোন দিন আপনি এই আচরণ দেখেছেন, তাই না? আমার প্রশ্ন হচ্ছে এইটা। তার মানে হচ্ছে আমরা সিস্টেমেটিক্যালি আমরা তার উইলিংনেসটা বুঝতে পারছি এবং আমরা হচ্ছে ক্ষমতায় যদি আল্লাহর রহমতে আমরা যেতে পারি, এইটা যে একটা কন্টিনিউশন থাকবে, ধারাবাহিকতা থাকবে, এইটার ইঙ্গিত কিন্তু আমরা তার কাছে পেয়েছি। যে কারণে আমার কাছে মনে হয় যে আসার কারণ রয়েছে এবং সেই সাথে সাথে আমাদের যে বিরোধী পক্ষ রয়েছে তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে যে এইটা তাদের পলিসিগুলো মানুষের কাছে তারা উপস্থাপন করুক। এখন জনগণ বেছে নিক যে কোন পলিসিটা জনগণের জন্য ভালো হবে, কোন পলিসিটা দেশ রক্ষার জন্য ভালো হবে, দেশ গঠন করার জন্য ভালো হবে, এবং এটা একটা শান্তিপূর্ণ একটা ওয়েতে আমাদের এই পাওয়ারটা মানে একটা ট্রানজিশনটা হোক। আপনি যে ওসমান হাদি কেন্দ্রিক একটা আন্দোলনের কথা বলছেন, আমরা অবশ্যই এই বিচার চাই, তার সুষ্ঠু যে হত্যাকাণ্ড সুষ্ঠু বিচার চাই, এবং তিনি যে ইনসাফ এবং গণতন্ত্র ভিত্তিক রাষ্ট্রের কথা বলছিলেন সেই রাষ্ট্র আমরা চাই। কিন্তু আমরা যেটা চাই না
সেটা হচ্ছে যে তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটা রাজনীতি হোক এবং সেই রাজনীতির মাধ্যমে নির্বাচনকে পেছানোর নানা রকম ষড়যন্ত্র হোক এবং সেই রাজনীতির মাধ্যমে দেশে আবার এক ধরনের অশান্ত পরিস্থিতি তৈরি করা হোক এবং মানুষের যে জনজীবন সেই জনজীবনে এক ধরনের ভোগান্তি তৈরি হোক, সেটা আমরা চাই না। অর্থাৎ আপনারা যারা আন্দোলন করছেন তারা অবশ্যই আন্দোলন করার আমাদের অধিকার রয়েছে এবং আমরাও সেটা চাই, কিন্তু এই আন্দোলনের ফোকাসটা হওয়া উচিত সুষ্ঠু বিচারের দিকে, অন্য কোনো দিকে না। সেটাই সেই আশাবাদ আমি ব্যক্ত মিস্টার আব্দুল নূর তুষার, আমরা বা শুভ আকাঙ্ক্ষা বা শুভ শক্তির কথা শুনলাম, কিন্তু অশুভ শক্তির যে বিচরণ এবং নানা সময় নানা ইস্যু সামনে এনে এক ধরনের আবহ তৈরি করবার চেষ্টা, সেটা আমরা শুরু থেকে দেখছি। আমরা নির্বাচন তো অনেক পরের ইস্যু আসলো, তার আগে যে সংস্কার নিয়ে শুনলাম, ঐকমত্যের নামে দেখলাম, জুলাই চার্টারের ইস্যু দেখলাম, বিচার, ট্যাগিং, কিছু হলেই আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, কিন্তু কিছু হলেই যে কেউ, এমনকি যারা ওই স্বৈর শাসকের বিরুদ্ধে ভূমিকা রেখেছে তাদেরকে আপনি ফ্যাসিস্টের দোষর বলে দেওয়া হচ্ছে। কথায় কথায় ভারতীয় জুজুর ভয় দেখানো হচ্ছে। ভারতের ভূমিকা আমরা সবাই জানি, আমরা সবাই সমালোচনা করেছি, কিন্তু চোখ বন্ধ করে আপনি তা কারো বিপক্ষে একটা অবস্থান নিলেন বা তার মতের সঙ্গে আপনার মত মিলল না, আপনাকে ট্যাগিং দিয়ে দেওয়া হলো। এর সমাধান কী হবে? এবং আমরা আজকে পর্যন্ত দেখছি পরিস্থিতি, তারেক রহমান দেশে আসার পর এক ধরনের শান্তিপূর্ণ স্থিতিশীল, কিন্তু হঠাৎ করে কোন ইস্যু সামনে আসবে এবং কে তখন কোত্থেকে সে নায়ক বনে যাবেন আর কে খলনায়কে পরিণত হবেন বোঝা খুব দায়। নায়ক এবং খলনায়কের যে বিষয়টি, এটি ইতিহাস নির্ধারণ করে এবং নির্ধারণ করে হচ্ছে সময়। কিন্তু তাৎক্ষণিকভাবে কাউকে যখন নায়ক কিংবা খলনায়ক বানানো হয় তখন তার পেছনে উদ্দেশ্য থাকে, এবং এই উদ্দেশ্য আমরা লক্ষ্য করেছি অধিকাংশ ক্ষেত্রেই ভিন্ন মতকে দমন করার জন্য। একই সাথে আন্দোলন করলে, একই প্রশ্নে সংগ্রাম করলেও রাজনৈতিক বিভিন্ন প্রশ্নে কিন্তু দ্বিমত থাকতে পারে, যে দ্বিমত কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এনসিপি থেকে একাধিক প্রমিনেন্ট নারী নেত্রী পদত্যাগ করেছেন। কেন করেছেন? নিশ্চয়ই দলের এই বর্তমান যে কার্যক্রম তার সাথে তারা একমত হন নাই। এখন এই যে দ্বিমত হয়ে যাওয়া, দ্বিমত হওয়া মানে কি তারা আন্দোলনের শত্রু হয়ে গেলেন কিংবা এনসিপির শত্রু হয়ে গেলেন? মোটেই না। রাজনৈতিক আদর্শের অমিল থাকলে কেউ একটি দলে থাকতেও পারে সহ্য করে, যে দলের সিদ্ধান্তকে আমি মেনে নিলাম, অথবা সেটি ছেড়ে দিতে পারে, কিন্তু এর জন্য তো সে ট্যাগড হতে পারে না। এখন যে আক্রমণগুলি হয়েছে, আমি মনে করি যে আক্রমণগুলি দীর্ঘ নিষ্ক্রিয়তার ফলাফল। আমার মনে আছে যে যখন এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসলো তখন প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন যে তিনি নিরাপদে সবাইকে রাখবেন। তিনি বলেছিলেন সমালোচনার অধিকার মুক্ত, যত খুশি সমালোচনা করা যাবে। তিনি এটাও বলেছিলেন যে যা কিছু ভালো আমরা মনে করি সেটা যেন করি, অনেককে তিনি বলেছিলেন। তো তাহলে আমি যেটা ভালো মনে করি আমি সেটা করতে পারবো। আমি যদি মনে করি যে সমালোচনা করা প্রয়োজন এবং এটা ভালো হবে, আমি সেটা করতে পারবো, কারণ মুক্ত সমালোচনার অধিকারও আছে। আবার আমি কিছু ভালো ভাবলে সেটাও করার অধিকার আছে। এবং একই সাথে তিনি বলেছিলেন নিরাপত্তার ব্যাপারটা নিরাপদে তিনি রাখবেন, সবাই নিরাপদে থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। আমার মনে আছে হিন্দু কমিউনিটিকে এনে বলেছিলেন যে আইনের শাসন থাকলে আপনাদের এত অভিযোগ করতে হবে না। হ্যাঁ, এবং আমরা দেখলাম যে এই ক্ষেত্রে সরকার সক্রিয় ভূমিকা রাখলো না, সরকার প্রোঅ্যাক্টিভ হলো না, সরকার রিঅ্যাক্টিভ হয়ে গেল। কেউ গিয়ে ভাঙতে শুরু করলে 1-2 ঘন্টা পরে সরকারি লোকেরা গিয়ে সেইখানে তারা মাথায় হাত বুলাচ্ছেন, প্রতিবাদ করছেন, নিন্দা করছেন। অনেক জায়গাতে এই ধরনের আচরণকে সমর্থনও করা হয়েছে, বলা হয়েছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা মানুষের দীর্ঘ সময়ের এই যে চেপে রাখা ক্ষোভ সেটা বের হয়ে এসেছে, মানুষের উপর যে নির্যাতন সেটার উত্তর মানুষ কিভাবে দেবে। আমরা দেখেছি মবকে প্রেশার গ্রুপ হিসেবে খুবই দায়িত্বশীল ব্যক্তি তিনি বলেছেন যে মব হচ্ছে প্রেশার গ্রুপ। এখন এই যে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট অথবা অন্যান্য যে জায়গাগুলিতে ছোট বড় আক্রমণ হয়েছে, যার মধ্যে খুবই ভয়ঙ্কর আক্রমণ হয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টারে, এটা কি মব ছিল নাকি প্রেশার গ্রুপ ছিল? এর উত্তর কি কেউ দিয়েছে? এটা কিন্তু দেয় নাই। এবং একজন সম্পাদক তিনি বলেছেন যে তিনি গাড়ি চেয়েছিলেন সেখানে যাওয়ার জন্য, তিনি সেখানে হাজির হয়ে এটাকে বন্ধ করার চেষ্টাও করার কথা বলেছিলেন, কিন্তু সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তি নাকি এই ব্যাপারে তেমন গা করেন নাই। তাহলে কে নিষ্ক্রিয় ছিল? কারা নিষ্ক্রিয় ছিল? দমকল বাহিনী মানুষজনকে নামিয়ে নিয়ে আসছে একটি অগ্নিকাণ্ডে আক্রান্ত
ভবন থেকে নিচে কিছু লোক বাধা দিচ্ছে, অথবা তারা নেমে আসার পরে তাদেরকে গালিগালাজ করছে, এই কাজ করতে দেওয়া হচ্ছে কেন? এটা কিন্তু আসলে কোনো উত্তর নাই। আপনি তবলা এবং হারমোনিয়াম ভাঙতে শুরু করবেন কি কারণে? তবলা এবং হারমোনিয়াম স্বৈরাচারের পক্ষে কি করেছে? কেউ গান গেয়ে থাকলে আপনি বলেন যে কোন গানটা খারাপ গেয়েছে, কোন গানটা দিয়ে স্বৈরাচারকে তারা স্ট্রং করেছে। আমি দেখলাম যে না, এমনি তো সামগ্রিকভাবে তো সরকারের তো একটা ইয়ে আছে, যেমন ধরেন প্রাইমারি স্কুলগুলোতে এখন ওই গানের শিক্ষক নেওয়া যাবে না, খেলাধুলার শিক্ষক নেওয়া যাবে না, তাদের তো এখন শরীর গঠনের সঙ্গে আন্দোলনের কি শত্রুতা? শরীর চর্চার শিক্ষক কি শত্রুতা তার যে আন্দোলন ব্যর্থ করার কিংবা স্বৈরাচারের দোসর হওয়ার? তাই না? একদিকে তারা সরকারের কিছু পদত্যাগী উপদেষ্টা, আমার মনে আছে যে বলেছিলেন সামরিক প্রশিক্ষণ দরকার মানুষের, সেইখানে সাধারণ শরীরচর্চার প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হয়েছে। তো পেটমোটা লোকেরা সামরিক প্রশিক্ষণ নেবে, পেটমোটা বাচ্চারা, তাই না? তো এটা তো হওয়ার কথা না। তার মানে অনেক স্ববিরোধিতা আমরা লক্ষ্য করেছি, এবং এই স্ববিরোধিতার কারণে আপনি যে আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশন বলেছেন সেটা তৈরি হয়েছে। অর্থাৎ মানুষ বুঝতে পারছে না কালকে কি হবে, পরশু কি হবে, কোথা থেকে কি ঘটে যাবে। এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাই এই মুহূর্তে বাংলাদেশের একটি বিরাট চ্যালেঞ্জ। কারণ এই অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ বন্ধ, এই অনিশ্চয়তার মধ্যে প্রবৃদ্ধি কমে আসছে, এই অনিশ্চয়তার মধ্যে মানুষ জরুরি সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। অনেক মানুষ দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। যারা দেশের বাইরে আছেন, তারা যারা দেশে ফিরতে চাইতেন, অনেকেই তাদের পরিকল্পনা বদল করে তারা বিদেশে স্থায়ী হয়ে যাওয়ার কথা চিন্তা করছেন। আমরা শুনেছিলাম যে বিদেশ থেকে নাকি হাজার হাজার মেধাবী, লক্ষ লক্ষ মেধাবীরা সব বাংলাদেশে ফিরে এসে শত শত বাঁধ তৈরি করবেন, তাই না? ভাটিতে বাঁধ তৈরি করে উজানের পানি নিয়ে আসবেন। কোন পদ্ধতিতে আনা যায় আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু এগুলো শুনেছি। সেখানে আমরা দেখলাম একজন রাজমিস্ত্রিও ফিরে নাই। তো এইটা তো আমাদেরকে হতাশ করেছে, এবং এই সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে এক ধরনের নিষ্ক্রিয়তার ফলেই, সরকারের তরফ থেকে নিষ্ক্রিয়তার ফলে আজকের এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তা থেকে মানুষের মুক্তির একটাই জায়গা, সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচিত একটি সরকার আসলে সেই সরকারের কাছে আমরা প্রতিদিন জবাব চাইতে পারবো। সেই সরকারের লোকেরা নিশ্চয়ই গিয়ে গণমাধ্যমে ঢুকে পড়বেন না এবং মানুষের বাক স্বাধীনতা রোধ করার চেষ্টা করবেন না। এবং জুলাই সনদে যেখানে পরিষ্কার বলা হয়েছে মানুষের কথা বলার অধিকারের কথা, যে কথা তারেক রহমান তার বক্তৃতায় বলেছেন কথা বলার অধিকার নিশ্চিত করা হবে, সেইখানে কিছু লোক কথা বলেছে বলে অন্যদেরকে ট্যাগ করছে। যেমন টকশোতে এসে কেউ কেউ কথা বলেছে, কেন এই কথা বললো, কেন তাদের কথা পছন্দ হলো না, সেজন্য তারা শত্রু। আপনার কথা আমার অপছন্দ হতে পারে, আমার কথা আপনার অপছন্দ হতে পারে, কিন্তু এই অপছন্দের কথাগুলি আমরা সামনাসামনি বসে বলতে পারবো। সেই জন্যই তো জুলাইয়ের আন্দোলন হয়েছিল। নাকি এইরকম হয়েছিল যে একদল লোক যারা কথা বলতে পারতো না তারা কথা বলবে, আর আরেক দল লোক যারা কথা বলতো তখনও পারে নাই, এখন কিছু পেরেছিল, তারা কথা বলতে পারবে না? যেমন আমি আমার নিজের কথা বলতে পারি। আমি শেষের 5 বছর টেলিভিশনের সকল অনুষ্ঠানে অলিখিতভাবে আমাকে অংশ নেওয়া থেকে বিরত রাখা হয়েছিল। কেন রাখা হয়েছিল? কারণ আমি সমালোচনা করতাম। তার আগের 5 বছরে আমাকে সমস্ত মিডিয়া প্রতিষ্ঠান থেকে আমি যাতে কাজ করতে না পারি সেজন্য বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কেন? কারণ আমি সমালোচনা করেছিলাম। তার আগের 5 বছরে আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে গুটিয়ে আনতে হয়েছে, আমাকে ছোট করে ফেলতে হয়েছে অনেক। এর কারণ কি? কারণ সরকারের দুর্নীতির সঙ্গে যুক্ত না হলে এই ব্যবসাগুলি করা যাবে না। আমি একদম উদাহরণ দিয়ে বলতে পারবো যে কোথায় কোথায় দুর্নীতির কারণে আমাকে চলে আসতে হয়েছে, আমি কোনো ধরনের ওইখানে কাজ করতে পারবো না, আমি জানতে পেরেছি। এই যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে কি এখন আমরা চর্বিত চর্বণ করব, নাকি সামনের দিকে যাতে এই ঘটনাগুলি না ঘটে সেটার চেষ্টা করব? যা ঘটে গেছে সেটা ঘটে গেছে, কিন্তু যা ঘটবে সেটাও কি একই রকম হবে? এবং এইখানেই আমাদের আশাহত হওয়ার জায়গাটা তৈরি হয়েছে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার জন্য স্বৈরাচারের সঙ্গে বহু মানুষ হাত মিলিয়েছিল, সুবিধা পাওয়ার জন্য হাত মিলিয়েছিল। এইবারও নির্বাচনের আগে আমরা একই ঘটনা দেখতে পাচ্ছি। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদের আদর্শ জলাঞ্জলি দিয়ে কিছু লোকজন গিয়ে ক্ষমতার ঐক্য, নির্বাচনের ঐক্য তৈরি করছে, যেখানে আদর্শের কোনো মিল নাই। আপনি আমাকে বলেন, এনসিপির নারী অংশসহ এনসিপি কিন্তু এই বক্তব্যের বিরোধিতা করেছিল যে 5 ঘন্টা নারী কাজ করবে, নারী সংসারে গিয়ে রানী হবে, নারী 3 ঘন্টা কাজ না করলেও বেতন পাবে, এইরকম কিছু বক্তব্য এসেছিল না? এখন তারা যে জোটভুক্ত হয়েছেন, এই বক্তব্যগুলিকে তারা সমর্থন করবেন? এটা কি তারা উত্তর দিতে পারবেন? আমার ধারণা পারবেন না। কিন্তু এই যে প্রশ্নটা করা হলো, এই প্রশ্নটা শুনতেও তারা রাজি না।
কিন্তু এই প্রশ্নগুলো তো সাধারণ জনগণ হিসেবে, আমি একজন সাধারণ নাগরিক, আমার কোনো দল নাই, যার কোনো দল নাই, সেই প্রশ্নগুলি করতে পারবে না? সাধারণ নাগরিক টকশোতে আসতে পারবে না? এরা কি করেছেন? এরা শহীদ ওসমান হাদির মৃত্যুর অব্যবহিত পরে একাধিক ব্যক্তি যাতে টকশো করতে না পারে সেই জন্য তারা ওপেন বক্তৃতা দিয়েছেন তাদের নেতারা। তাহলে যে বাক স্বাধীনতার জন্য জুলাই মাসে, আমার মনে আছে আমি নিজে পর্যন্ত বক্তৃতা দিয়েছি, যে কিনা জুলাই মাসে বক্তৃতা দিল আন্দোলনের জন্য, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, সন্তানদের বুকে গুলি চালানোকে বন্ধ করার জন্য, তারা বলছে তারই কথা বন্ধ করতে হবে। তাহলে কে কথা বলবে? 5 ঘন্টা নারীর চাকরি, তারাই কথা বলবে? তাহলে কারা কথা বলবে? যারা আজকে এক কথা বলে কালকে আরেক কথা বলে, তাহলে কে কথা বলবে? ভুয়া পিএইচডি না লোকজন? যার পিএইচডি কোথা থেকে হয়েছে উনি জানেন, আর যে দিয়েছে সে জানে, আর কেউ জানে না। তাহলে কারা কথা বলবে? কথা ক। যদি এইটা হয়ে থাকে আন্দোলনের গান, তাহলে কথা বন্ধ কর। এইটা কি আন্দোলনের বিপরীতে চলে যাওয়া নয়? নিঃসন্দেহে। এবং আপনি দেখেন, একটু আগে সাইমুম বলছিলেন, আমি এটা দিয়ে শেষ করি, শহীদ হাদির আদর্শ। হাদি নির্বাচনে দাঁড়িয়েছিল, হাদির বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল কোন কোন দল ওই আসনে? তাহলে হাদি বেঁচে থাকলে হাদিকে হারিয়ে দেওয়ার জন্য কারা প্রার্থী দিয়েছিল? আমি ওপেনলি বলি, জামাত ইসলামের প্রার্থী ছিল তো এখানে সম্ভাব্য প্রার্থী। তাহলে হাদিকে হারিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন। হাদি মরে যাওয়ার পরে হাদির আদর্শকে বাস্তবায়িত করার জন্য তারা রাজি হয়ে গেলেন। হাদিকে জেতালেই তো হাদির আদর্শের একটা বড় জায়গা বাস্তবায়িত হতো। উল্টা তারা হাদির বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন, তাহলে বেঁচে থাকলে ওকে পরাজিত হতে হতো। আর সে এখন নাই বলে তাকে নিয়ে রাজনীতি। আমি মনে করি সাইমুম যেটি বলেছেন এটা একদম ঠিক। হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এবং হাদির পক্ষ থেকে একজন প্রার্থী ওই আসনে দেওয়াটাই হতো সবচেয়ে বড় কাজ। এবং ওই আসনে বাকি সব প্রার্থী প্রত্যাহার করে নেওয়া উচিত ছিল যারা হাদির আদর্শের পক্ষে, হাদির বক্তব্যের পক্ষে কথা বলছেন। সেটা তো তারা করছেন না। ক্ষমতার বাটোয়ারায় ইনকিলাব মঞ্চকে জায়গা ছাড়তে কেউ রাজি নাই, কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ইমেজকে ব্যবহার করতে সবাই রাজি। আমি মনে করি এই পুরনো রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হাদি পরিষ্কার বলেছিল যে সে যদি না থাকে কোনো কারণে বিচারটা করতে, তাহলে এই বিচার নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জরুরি, নইলে বিচারও প্রশ্নবিদ্ধ হবে। কেননা মামলা প্রশ্নবিদ্ধ, এখন ভুয়া মামলা হয়েছে হাজার হাজার, এবং ভুয়া মামলা তুলে নেওয়ার কথা বলাতে বিএনপির কিছু নেতাকে ইচ্ছা মতো গালিগালাজ করা হয়েছে। ভুয়া মামলা রাখা কি কোনো গণতান্ত্রিক দলের কাজ? এটা তো বিচার ব্যবস্থাকে ভারাক্রান্ত করে। সঠিক মামলা, আগের সরকারের আমলের ধারাবাহিকতায় একই রকম, ওই বাসন চুরি, ওই যে বিচারপতির বাড়িতে আগুন দেওয়া, বাসে আগুন দেওয়া, এইসব মামলা আমরা দেখেছি না? গায়েবী মামলা দেখেছি না? তো যাই হোক, আমি লম্বা বক্তৃতা দিয়ে ফেললাম মনে হয়, কিন্তু এটা না আসলে এক ধরনের হতাশার জায়গা থেকে বলা যে আমরা যে বাক স্বাধীনতার জন্য, যে ভোটের অধিকারের জন্য, যে রাজনৈতিক স্বাধীনতার জন্য সন্তানদের রক্তপাত দেখেছি, আমাদের সন্তানেরা হয়তো তার প্রতি সুবিচার করতে পারছে না। সাইমুম। হ্যাঁ, বেশ কয়েকটা চমৎকার বিষয়ে তুষার ভাই কথা বলেছেন। তো আমার কাছে যে মনে হয়, এখন তো মূলত বাংলাদেশের রাজনীতি হচ্ছে নির্বাচনমুখীতে আমরা চলে গিয়েছি, তাই না? আমরা কিছুদিন পরেই আসলে নির্বাচন ছাড়া বাংলাদেশের রাজনীতিতে আর কোনো আলোচনার বিষয় এই সময় নাই। এখন দুইটা মূলত রাজনৈতিক দল, এখন জামাত ইসলামের সাথে অন্যান্য যত জোটই হোক, আমি এটাকে জামাত ইসলামই বলছি। এটা এ টিম, বি টিম, সি টিম, নানা রকম টিম থাকতে পারে, কিন্তু আলটিমেটলি এটা জামাতে ইসলামী। আর এদিকে হচ্ছে বিএনপি এবং বিএনপি লেড যে অ্যালায়েন্স হচ্ছে সেটা। এখন এই দুইটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপি যে ক্যাম্পেইনটা করছেন, সেই ক্যাম্পেইনটার মূল উদ্দেশ্য হচ্ছে যে তারা সাধারণ মানুষের জীবন মান কিভাবে উন্নয়ন করবেন ক্ষমতায় গেলে, সেটার একটা পরিকল্পনা তারা দিয়েছেন। এর আগে তারা 31 দফার পরিকল্পনার কথা বলেছেন, সেখান থেকে 31 দফা থেকে আমরা এখন প্রায় 10টির মতো, 8টি 9টির এরকম একটা জায়গা নিয়েছি। এর মধ্যে 2টি মানে পরিকল্পনার কথা আমরা বারবার বলি, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড। তো আমরা যখন ফ্যামিলি কার্ডের কথা বলছি, ফ্যামিলি কার্ড খুব যদি আমি সংক্ষেপে বলি, যে আইডিয়াটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের মূল সমস্যা, বিশেষ করে দরিদ্র এবং হতদরিদ্র মানুষের, সেটা হচ্ছে তারা খাবারের জোগাড় করতে যে আর কোনো কাজ করতে পারেন না। তো আমাদের আইডিয়াটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের আইডিয়াটা হচ্ছে, আমরা যদি অন্তত তাদের চাল ডাল তেল
এই যে নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সেইটা যদি ব্যবস্থা আমরা করে দিতে পারি, রেশনিংয়ের মতো এক ধরনের 50 লক্ষ দুস্থ, দরিদ্র এবং হতদরিদ্র পরিবারকে আমরা প্রথমে শুরু করতে চাচ্ছি। মান্থলি আমরা 2000 থেকে 2500 টাকা ইনফ্লেশনে যেটা যে দাঁড়ায়, হ্যাঁ, মুদ্রাস্ফীতি যদি হয় তাহলে 2500 পর্যন্ত আমরা অ্যাফোর্ড করতে পারবো। আমরা যখন এই প্ল্যানটা দিলাম তখন সাথে সাথে জামাত ইসলামী হয়তো আরেকটা প্ল্যান দিতে পারতো, সেটা তারা না করে তারা করলো কি যে এইটা কেন অবাস্তব সেই কথাটা চারিদিকে আপনি দেখেন এই আলোচনা করছে, এটা একটা স্ক্যাম নাকি ইত্যাদি ইত্যাদি। তো আমরা তো হিসাব করে দেখাচ্ছি 50 লক্ষ কার্ড যদি আমরা 2000 করে দিই তাহলে আমাদের মাসে হয় 1000 কোটি টাকা, 12 মাসে হয় 12,000 কোটি টাকা। আমাদের যে গভর্নমেন্টের বর্তমান যে সিস্টেম সেই বাজেটের মধ্যেই আমরা যে সোশ্যাল ওই যে সেফটি নেট যেটা আমাদের রয়েছে সেই সোশ্যাল সেফটি নেটে এই অর্থ বছরেই বরাদ্দ হচ্ছে 1,16,000 কোটি টাকা। তো আমার এখানে লাগছে 12,000 কোটি টাকা। আমি যদি এই ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারি তাহলে এটা তো কোনোভাবেই হচ্ছে সরকারের কোনো বাজেট ঘাটতির কোনো পসিবিলিটি নাই, বরং আমরা খুব সহজেই মানুষের কাছে এটা পৌঁছাতে পারছি। এটা আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, এটার নর্মালি হয় কি আমরা বরাদ্দ দিই কীভাবে, আমরা বরাদ্দ দিই লোকাল মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে অথবা ব্যুরোক্রেসির মাধ্যমে, যেখানে উপজেলার একজন অফিস থেকে আপনাকে নিতে হবে, সেখানে দুর্নীতিগুলো হয় সবসময়, ডিস্ট্রিবিউশনে হয়, বন্টনে হয়। যে কারণে আমরা যেটা টেকনোলজি ইউজ করে আমরা করতে চাচ্ছি যে প্রত্যেকের একটা করে কার্ড থাকবে। আপনার যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সেটা তো আরেকজন, আমি তো অ্যাক্সেস করতে পারবো না সেখানে। তো আপনার ওখানে আমরা ইলেকট্রনিক একটা চিপ দিয়ে আমরা যদি সেখানে আপনার ডিটেল আমরা দিয়ে দিতে পারি এবং সরাসরি টাকাটা যদি আমরা ওই আপনার কার্ডে দিতে পারি তাহলে তো দুর্নীতির সম্ভাবনা অনেক অনেক কমে যাচ্ছে, তাই না? আমরা যেহেতু টাকার ডিস্ট্রিবিউশনটা সেন্ট্রাল থেকে সরাসরি আপনার কার্ডে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কার্ডে চলে যাচ্ছে, সেই কার্ডটা একটা নির্দিষ্ট রেশনের দোকান থেকে দেখাতে পারে অথবা যদি আমরা অর্থ দিই সেখান থেকে যে কোনো একটা জায়গা থেকে সেই অর্থটা তুলে নিতে পারে। এই যে সিস্টেমটা সেটা কিন্তু আমরা করতে চাচ্ছি আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে, কৃষক কার্ডের মাধ্যমে। এভাবে কৃষকদের জন্য নির্দিষ্ট সুবিধা, এটাও ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কৃষক কি চাষ করছেন সেটা আমি সেন্ট্রালি আমরা জানতে পারছি, সেই অনুযায়ী তাকে আমি পরামর্শ দিতে পারবো, সে কখন ফসল কাটবে, কোন সারটা দিবে ইত্যাদি নানা রকম যে সেটা দিতে পারবো। তার ঋণের ব্যবস্থাটা হবে, তার সেচের ব্যবস্থাটা হবে। আমরা এর বিপরীতে জামাতে আমি শেষ করছি, এর বিপরীতে জামাতের যে পলিটিক্সটা দেখছি, তারা সবসময় যে ক্যাম্পেইন পলিসি নিয়ে তারা আগাচ্ছেন সেটা হচ্ছে নেগেটিভ ক্যাম্পেইন। তারা কখনো বলেন না যে তারা নারীর উন্নয়ন কিভাবে করবেন, তারা কর্মঘণ্টা বাড়ানো তো দূরের কথা, তারা কমায় দিতে চান, তারা গানের শিক্ষক, শরীরচর্চা শিক্ষক ইত্যাদি থাকবে না। আর আমরা উল্টা কথা বলছি, আমরা বলছি আরও আমরা ল্যাঙ্গুয়েজ শেখাতে চাই, আমরা আরও ইনস্ট্রুমেন্ট শেখাতে চাই, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখাতে চাই, আমরা স্পোর্টকে বাধ্যতামূলক করতে চাচ্ছি, আমরা ক্রীড়াকে একটা বাধ্যতামূলক এক ধরনের কারিকুলামের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি এবং ক্রীড়াকে পেশা বানানোর চিন্তা করতে চাচ্ছি। যারা পেশা বানাতে চায় তাদেরকে এক ধরনের ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা করছি। মানে কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট আইডিওলজি এবং ডিফারেন্ট পার্সপেক্টিভ এবং ডিফারেন্ট চিন্তা, এই দুইটা কিন্তু আমরা রাজনৈতিক অ্যালায়েন্সে আমরা দেখতে পাচ্ছি। আমি এনসিপিকে এখানে কনসিডার করছি না, কারণ তারা যেহেতু জামাত ইসলামের সাথে জোট করেছে তার মানে তারা এটা মেনে নিয়ে সেখানে হয়তো তারা গিয়েছে। যে কারণে এটা জনগণের কাছে আমাদের প্রত্যাশা যে আসলে তারা কি দেশকে সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে চান, তারা কি নারীদের স্বাবলম্বী করে দেখতে চান, তারা কৃষকদের স্বাবলম্বী করতে চান, তারা ইমাম মুয়াজ্জিনদের সম্মান দিতে চান, তারা পুরো দেশে যে অগ্রগামী যে নীতি সেটা সাথে থাকতে চান কিনা। যদি সেই সাথে থাকতে চান তাহলে এই দলকে বেছে নিতে হবে। আর যদি তারা মনে করেন যে শুধুমাত্র সমালোচনা এবং মানে এক ধরনের এন্টি সবসময় একটা পলিসি নিয়ে আমরা সামনের দিনে আগাবো, তাহলে হয়তো জনগণ সেই চয়েস নেবেন, কিন্তু আমার কাছে মনে হয় সেটি সঠিক চয়েস হবে না। মিস্টার আব্দুল নূর তুষার, ক্লোজিং রিমার্কস। বাট যেটা সাইমন পারভেজ বলছিলেন যে বেছে নেওয়ার সুযোগ, কিন্তু বেছে নেওয়ার সুযোগটা তো আসলে থাকতে হবে, মানে কাকে বেছে নেবে সেই সুযোগটা মানুষ আসলে শেষ পর্যন্ত পাবে কিনা, বা আপনি যেখানে বলছেন সরকার নিষ্ক্রিয়, ডক্টর সাইমুমও একই কথা বলছেন, সেখানে সরকার আসলেই একটা ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় কিনা, বা আদৌ নির্বাচন তারা আসলে শেষ পর্যন্ত করতে পারবে কিনা। নির্বাচন করতে পারবেন, নির্বাচনের ভালো মন্দ নিয়ে হয়তো বিবেচনা হতে পারে, কিন্তু নির্বাচন করতে না পারার কোনো কারণ নেই। এর চাইতে অনেক বিপদ সংকুল জায়গাতে নির্বাচন হয় এবং এর চাইতে আরো যুদ্ধবিধ্বস্ত এলাকাতেও নির্বাচন হয়, নির্বাচন হয়েছে আমরা দেখেছি। ফলে নির্বাচন না হওয়ার কোনো কারণ নাই, কোনো অজুহাতে নির্বাচন বন্ধ করা কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই।
কিন্তু অপশনের কথা যদি বলেন, আমি দেখি যে রাজনৈতিক দলগুলি নিজেরাই অপশনকে কমিয়ে নিয়ে আসে। জোট মানেই তো হচ্ছে আপনি অপশনকে কমিয়ে নিয়ে আসলেন, আপনি আলাদা আলাদা করে সব আসনে প্রার্থী দিলেন না, আপনারা একে অন্যকে জিতিয়ে দেওয়ার জন্য জোটভুক্ত হয়ে ক্ষমতা ভাগ বাটার চেষ্টা করছেন। ফলে এই জায়গাতে কিন্তু অপশন কমে যায়। এখন যতই জোট হবে ততই দেখা যাবে যে আসলে অপশন হয়ে যাবে 3 থেকে 4টা। আপনি কোন জোটে যাবেন, কোন জোটের প্রার্থীর দিকে যাবেন। এই ক্ষেত্রে জনগণের একটা জায়গা রয়েছে। জনগণ যদি মার্কার কথা চিন্তা না করে সত্যিকারের ভালো মানুষকে বা যে পারবে তাকে ভোট দেয়, আমার মনে হয় এই বিষয়টিকে একটা উত্তর দেওয়া সম্ভব হবে। পার্টি বা পার্টির কর্মসূচি সেটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই মানে গুরুত্বপূর্ণ। ব্যক্তি হয়তো ধরেন বিএনপি বা জামাত বা যে কোনো জায়গায় একটা ভালো ব্যক্তি থাকতে পারে, কিন্তু ব্যক্তিকে ভোট দিলেন, কিন্তু দল তো হ্যাঁ, আপনি একটা ভালো কথা বলেছেন। এইটাই হচ্ছে এটার বিপরীতে সবচেয়ে সবল যুক্তি। কিন্তু দলে কি ভালো ব্যক্তির অভাব রয়েছে? দল কি পাশ করতে পারে জনপ্রিয়তার ভিত্তিতে? এমন ব্যক্তিকে নির্বাচনে দিতে তাকে কেউ না করেছে? দল যদি এলাকার মাস্তানকে ওইখানে দিয়ে বলে যে আমার দলের আদর্শ ভালো, কিন্তু উনি একটু চাঁদাবাজি করে, ওনাকে ভোট দেন, কোনো অসুবিধা নেই, আমরা ওনাকে দেখে রাখবো, উনি জিতলে আর চাঁদাবাজি করবে না। আমি মনে করি এই সব জায়গাতে জনগণের মতামত রাখার যথেষ্ট সুযোগ আছে। যে ব্যক্তি এলাকাতে আপনি যাকে ভয় পান তাকে ভোট দিয়েন না। যে ব্যক্তিকে আপনি এলাকাতে ভালোবাসেন, যিনি সুবিচার করেন, যিনি অন্যের জমি বাড়ি দখল করেন না, যিনি গুন্ডা বাহিনী নিয়ে আপনাকে শাসান না, যিনি অন্য ধর্মের লোককে বলে দেন না ভোট দিতে আসবি না, এমন লোকদেরকে ভোট দেন। তাহলে ভালো লোকেরা ভোটে জিতবে। আর দলও তখন এই ধরনের লোকদেরকে সামনে এগিয়ে দিয়ে শঙ্কাহীন বোধ করবে। আমার মনে আছে যে একটা সময়ে রাজনৈতিক দলগুলি বিবেচনা করতো অমুক দলের কোন গুন্ডা, তাহলে আমার দল থেকে একটা গুন্ডা দিতে হবে, গুন্ডায় গুন্ডায় রাজনীতি হবে। সেই হোন্ডা গুন্ডা রাজনীতি থেকে বেরিয়ে আসাটাই তো হচ্ছে আজকের চেষ্টা। এবং যেটা আমি লক্ষ্য করেছি এইবার তারেক রহমান যখন ফিরে এসেছেন, আমরা হাজার হাজার হোন্ডার ভিড় দেখি নাই, কিন্তু এটা কিন্তু একটা ভালো সাইন। দিস ইজ এ গুড সাইন। এত হোন্ডা দিয়ে আমরা কি করব? হোন্ডা একটা ব্র্যান্ড যদিও, কিন্তু লোকে মোটর বাইক বলতে হোন্ডা বলে। তো এই হোন্ডা গুন্ডার রাজনীতি থেকে তো আমরা বের হওয়ার চেষ্টা করছি। তাহলে জনগণের হাতেই সুযোগটা আছে। জনগণের সুযোগকে সীমিত করে দেওয়ার জন্য বিভিন্ন জোট চেষ্টা করে। যত বড় জোট, মানুষের চয়েস তত কমে আসে। কেননা জোটের সুযোগ নিয়ে দলগুলি তাদের এমন ক্যান্ডিডেটকে ওইখানে গছিয়ে দেয় যে ক্যান্ডিডেট এমনিতে ভোট পেতেন না, কিন্তু জোটের কারণে ভোট পাবেন। তাই আমি মনে করি যে মানুষের এবার বিবেচনা করা উচিত ভালো প্রার্থী কোন দল দিয়েছেন, এবং সেই ক্ষেত্রে একটা হচ্ছে প্রার্থীর বিবেচনা, দ্বিতীয় বিবেচনা হচ্ছে দলের আদর্শ কি, দল এইবার কি বলেছে, আমাকে কি ডেলিভার করবে, এবং সেই কি পয়েন্ট দল ব্যাখ্যা করতে পারছে কিনা। একটু আগে সাইমন যেরকম বললেন যে আমরা এইভাবে ভেবে করতে চাই, এই ব্যাখ্যাটা তাদের কাছে আছে কিনা। চাইলে তো বলে দেওয়া যায় আপনারা জিতলে পরে $1500 অ্যাকাউন্টে পাঠিয়ে দিব, কিন্তু এই $1500 কোত্থেকে আসবে, এটা যারা ব্যাখ্যা করতে পারবেন মনোযোগ দিয়ে একটু শুনতে বলবো মানুষকে। আর তৃতীয় যেটা বলবো, এই সমস্ত ভাগবাটোয়ারা রাজনীতিকে বন্ধ করার একটাই উপায়, দলে দলে ভোটের দিন সকল ভয় দূর করে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী ভোটটা দেওয়া। এই ভোটের মাধ্যমে কেবলমাত্র প্রকৃত গণতান্ত্রিক বিপ্লব সাধন করা সম্ভব। 30% 40% ভোটার গিয়ে ভোট দিয়ে একটা ভোট হয়, কিন্তু আমি মনে করি যে আগামী ভোটে মানুষের উচিত যত বেশি পরিমাণে যেতে পারবে এবং যত বেশি পরিমাণে ভোট দিতে পারবে সেটা দেওয়া। তারেক রহমান খুব পরিষ্কার বলেছেন একটা কথা যেটা আমাকে আকৃষ্ট করেছে, যে সকল ধর্মের, সকল সমতলের, অর্থাৎ সমতল এবং পাহাড়, সকল তলের আর কি, এবং সকল কিছুর ঊর্ধ্বে যোগ্যতা। তাহলে যোগ্যতা দেখে প্রার্থীকে ভোট দেন, এবং নিজের যে যোগ্যতা 5 বছরে একবার ভোট দিতে পারা এবং ঠিক জায়গায় ভোট দিতে পারা, এটা দেন। এটা দিলে আমার ধারণা আগামী সরকার যদি অনেক সফল নাও হয়, আমাদের গণতন্ত্র সফলতার দিকে এগিয়ে যাবে। প্রয়োজনে আবার নির্বাচন হবে, সেই নির্বাচনে আরও ভালো প্রার্থীরা বিজয়ী হবে, এবং এইভাবে যদি 2টা 3টা 4টা নির্বাচন বাংলাদেশে হয়, তাহলে 2040-50 সালের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এই ধরনের টকশোর কোনো প্রয়োজনীয়তাই থাকবে না। তখন আমরা আলাপ করব টাকা কেন ডলারের বিপরীতে শক্তিশালী হয়ে উঠছে, আমরা তখন আলাপ করব আমাদের ছেলে মেয়েদের জন্য কেন আরও বেশি কারখানা তৈরি হচ্ছে না, আমরা তখন আলাপ করব বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে এমন জায়গাতে গিয়েছে, আমরা আমাদের বৃদ্ধদের নিয়ে কি করি। সেই জায়গাতে যদি আমরা পৌঁছাতে চাই,
তাহলে এই ভোটটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল নূর তুষার এবং মিস্টার সামিম পারভেজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা সবাই চাই যে গণতন্ত্রের জয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণটা নিশ্চিত হোক, এবং আমার দুই অতিথি আশাবাদী যে নির্বাচনটা হবে, এবং হয়তো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু মানুষ যদি ভোট কেন্দ্রে যায় তাহলে সেটা একটা বড় গণতন্ত্রের জন্য বিজয় এনে দিতে পারে। তবে শঙ্কার কথা বলেছেন, অনিশ্চয়তারা বড় চ্যালেঞ্জ বলেছেন, সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে ওনারা প্রশ্ন তুলেছেন। বিশেষ করে সাম্প্রতিক নানা ঘটনা প্রবাহে এটা আরও প্রমাণিত হয়েছে যখন নির্বাচন একেবারেই নিকটবর্তী। তবে মানুষ যদি জেগে ওঠে, সক্রিয় হয়ে ওঠে এবং শুভবুদ্ধিপূর্ণ সম্পন্ন শক্তিগুলো যদি একাট্টা হয়ে মাঠে থাকে, তাহলে যে কোনো অশুভ শক্তির পরাজয় নিশ্চিত। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।